This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH জনাব শেহবাজ শরীফ স্যার, ভারত প্রমাণ দিচ্ছে আপনার রানওয়েতে ওরা গর্ত করে দিয়েছে, আপনার ড্রোন মিসাইল সব ধ্বংস করে দিয়েছে, তারপরেও আপনি বলছেন পাকিস্তান যুদ্ধে জিতেছে। কালো কালো ছবি স্যাটেলাইটের বলে দেখাচ্ছে ভারত, এগুলো কোনো প্রমাণ নাকি? প্রমাণ তো আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার থেকে বড় প্রমাণ কিছু আছে নাকি? আর রইলো বাকি রানওয়েতে গর্তের কথা, ওগুলো তো আমরা টিউবওয়েল লাগাবো বলে খুঁড়েছি। ভারত জল বন্ধ করে দিয়েছে না, আমরা তাই টিউবওয়েল বসাচ্ছি। দেখুন, কার্টুন জিনিসটাই না এরকম, জানেন তো, চরম দুঃখেও হাসিয়ে দিতে পারে। এমনিতে আপনারা বলবেন যে অন্যের বিপদে হাসতে নেই, ঠিকই তো, কিন্তু এক, এটা কার্টুন, আর দুই, যারা ভারতের শত্রু তাদের বিপদে বিশ্বাস করুন মনে হচ্ছে হাসতেও কোনো বাধা নেই। তাই হাসুন, প্রাণ খুলে হাসুন। পাকিস্তান পস্তাচ্ছে দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ুন। আর একবার শুধু কল্পনা করুন, ভারতের স্ট্রাইকে পাকিস্তানের এই বিমান ঘাঁটিগুলোতে যে গর্ত টর্ত হয়েছে, সেখানে একটা একটা করে টিউবওয়েল পাম্প করছেন শাহবাজ শরীফ, আর বালতি বালতি জল ভর্তি করে পাঠাচ্ছেন পাকিস্তানের বিভিন্ন জায়গায়। কারণ কি? কারণ এই জলের জন্যই তো পাকিস্তানে আগুন লেগে গেছে। জল নাকি আগুন নেভাতে কাজে লাগে। পাকিস্তানে সব কিছুই উল্টো, জানেন তো, যারা উপকার করে, যারা উপকারী, হ্যাঁ, তাদের বিরুদ্ধে ওরা চিরকালই অন্যায় কাজকর্ম করে, তো উল্টো উলাট পুরাণ ওদের ওখানে খুব ভালো চলে। এক্ষেত্রেও তাই উল্টো, ওদের ওখানে জল থেকেই আজ আগুন লেগেছে। কোথায় লেগেছে জানেন? ওই সিন্ধের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে। ভাবছেন তো জল কি তেল নাকি, জল থেকে আগুন লাগলো? যুক্তি টুক্তিগুলো ভুলে যেতে হবে না, মাথায় রাখুন, পাকিস্তানে জল এখন তেলের থেকেও দামি। তাই শুধু আগুন কেন, ওই জলের জন্য পাকিস্তানে যে কোনো সময় গৃহযুদ্ধও লেগে যেতে পারে, জানেন তো, জাস্ট সময়ের অপেক্ষা। পহেলগাঁও হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে। সিন্ধু, বিতস্তা, চন্দ্রভাগা, মানে যে নদীগুলো আমাদের এখান থেকে পাকিস্তানের দিকে বয়ে গেছে, তাদের ওপর আমাদের যে বাঁধগুলো রয়েছে, যে ড্যামগুলো রয়েছে, সেই ড্যামগুলোর দরজা বন্ধ। ব্যাস, একটু একটু করে শুকিয়ে যাচ্ছে পাকিস্তান। আমাদের পশ্চিম বাহিনী যে সমস্ত নদীগুলোর জল যায় পাকিস্তানে, সেই সমস্ত নদীর জল যে জলাধারগুলোতে ধরে রাখে পাকিস্তান, যে জলগুলো দিয়ে ওদের সারা বছরের ওই সেচের কাজ চলে, খাবার জলের কাজ চলে, সে খানপুর বা রাওয়ালের মতো ড্যামগুলোতে আর 1 থেকে 1.5 মাসের মতো জল পড়ে আছে। বুঝতে পারছেন কাউন্টডাউন কীভাবে শুরু হয়ে গেছে? টিক টক টিক টক, 1.5 মাস। তারপর কি হবে ভাবুন তো। অপারেশন সিঁদুর তো অনেক পরে শুরু হয়েছে। এই পেহেলগামের পর প্রথম যে পদক্ষেপটা, যে আঘাতটা ভারত করেছিল, তাতেই তো পাকিস্তানের অবস্থা খারাপ। সেটা তো বারুদহীন যুদ্ধ ছিল, বারুদহীন আঘাত, আর তাতেই পাকিস্তান কুপোকাত। এবং অপারেশন সিঁদুর আপাতত স্থগিত থাকলেও, বন্ধ হয়নি, স্থগিত, কিন্তু বারুদহীন যুদ্ধ সেটা আছে, এবং তাতে পাকিস্তান চোখের জলে নাকের জলে হয়ে যাচ্ছে। শুধু জলের জন্যই যেরকম নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোয়, এখন পাকিস্তানের ওই নেতা মন্ত্রীদের দেখুন। এবার কয়েকদিন আগে তারা তো বুঝিয়েছিলেন যে সত্যি তাদের কি অবস্থা এখন। হ্যাঁ, একদিকে যেরকম অপারেশন সিঁদুর বন্ধ করার জন্য পাকিস্তান কাকুতি মিনতি করছিল, একবার আমেরিকা, একবার ভারতের হাত পায়ে ধরেছে,
আর সেরকমই সিন্ধুর জল বন্ধের বিষয়টা ভারত যাতে পুনর্বিবেচনা করে সেজন্য পাকিস্তানের জলমন্ত্রক ভারতের হাতে পায়ে ধরেছিল বারবার, কিন্তু আমাদের দেশের সরকার সাফ জানিয়ে দিয়েছে জল দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তো বলে দিয়েছেন রক্ত আর জল একসঙ্গে কখনো বইতে পারে না। বিশ্বাস করুন, এর থেকে সত্যি কথা এই মুহূর্তে আর কিচ্ছু নেই। যতবার শুনছি ততবার মনে হচ্ছে সঠিক বক্তব্য। যে পাকিস্তানের মদতে পহেলগাঁওতে ২৬ জন নিরীহ ভারতবাসীর রক্ত ঝরেছে, সেই পাকিস্তানের ছাতি ফেটে গেলেও ভারত যে জল দেবে না সেটা প্রধানমন্ত্রীর কথাতেই কিন্তু একদম পরিষ্কার। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। কথায় বলে না, পাপ বাপ কেউ ছাড়ে না, আর কর্মা বলে এ জন্মের যা কিছু পাপ সেটা তার কর্মফলটা এই জন্মেই ভোগ করে যেতে হয়। সেটাই এখন পাকিস্তান ভুগছে। যা যা করেছে সবই তো তাদের কৃতকর্মের ফল, প্রায়শ্চিত্তও বলতে পারেন। দেখুন, একে প্রখর গ্রীষ্ম, তার উপর সিন্ধুর বাঁধে ভারত যে তালা দিয়ে দিয়েছে, তাই তো মোটামুটি পাকিস্তানে হ্যাঁচকা টান লেগেছে। আর তাতে পাকিস্তান টালমাটাল ওই ছিল না, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। ভারত হালকা টানে মেরেছে, পাকিস্তান সত্যি টলমল, খান খান হওয়ার অপেক্ষা। দেখুন, ভারত জল বন্ধ করায় রানওয়েতে গর্ত খুঁড়ে টিউবওয়েল বসানোর নির্দেশ শাহবাজ শরীফ এখনও দেননি বটে, কিন্তু তিনি ইতিমধ্যেই তো খাল কেটে কুমির এনে ফেলেছেন। দেখুন, এমনিতে আমাদের শতদ্রু, বিপাশা, বিতস্তার মতো নদী ওদেশের গিয়ে পড়ার পর সিন্ধুতে মেলে, সিন্ধুতে গিয়ে পড়ার কথা। এবার সেই সিন্ধুর জল প্রথমে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ আর তারপর সিন্ধের মধ্যে দিয়ে গিয়ে বয়ে গিয়ে পড়ার কথা আরব সাগরে। এটা নর্মাল ভূগোল, কিন্তু পাকিস্তান সরকার ঠিক করেছে কি জানেন, ওদের সব কিছু বললাম না একটু এক্সট্রাঅর্ডিনারি, অন্যরকম। ওরা সব কিছুতে উলট পুরাণে বিশ্বাস করে। এক্ষেত্রেও ঠিক করেছে তারা খোদার ওপর খোদকারি করবে। আমাদের রাজস্থানের থর মরুভূমির একটা অংশ না ওই পাকিস্তানের পাঞ্জাবে রয়েছে, পাক পাঞ্জাবের মধ্যে আছে। এর নাম হচ্ছে চলিস্তান মরুভূমি। পাকিস্তানে কি স্বাদ হয়েছে জানেন? তারা ঠিক করেছে ওই মরুভূমিকে তারা সবুজ করবে, আর তাই সিন্ধুর থেকে 5টা আর শতদ্রু নদীর থেকে 1টা, মোট 6টা খাল কাটার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। আর এখানেই বেঁধেছে গণ্ডগোল। সিন্ধুর জল আর শতদ্রুর জল যদি ওই খাল পথে বয়ে গিয়ে পাক পাঞ্জাবের মরুভূমিতে পড়ে, তাহলে বাকি যে জায়গাগুলো পড়ে রইল সিন্ধের লোকজন তারা তো জল পাবেন না। তারা খেপে গেছেন, এবং খেপে গিয়ে সিন্ধের লোকজন শুধু যে ওখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ভাঙচুর বা তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন তা নয়, গত 12 দিন ধরে সিন্ধের পুরো পুলিশি ব্যবস্থাটাকেই ভেঙে চুরমার করে দিয়েছেন। ফল কী হয়েছে জানেন? সিন্ধের রাস্তায় 60 ট্রাক দাঁড়িয়ে গেছে, যার মধ্যে পাক সেনাবাহিনীর ট্রাকও কিন্তু আছে, গাড়ি টাড়ি সব, সেনা গাড়ি সব আটকে। এবার সেনা কনভয় কেন আটকেছে ভাবছেন তো? ওটার মধ্যে কি বিশেষত্ব রয়েছে? আছে তো, এই সেনা কনভয়, পাক সেনার কনভয়, এটাকে আটকে সিন্ধের লোকজন কি করছেন জানেন? আসিম মুনিরের বাহিনীকে গাড়ির থেকে নামিয়ে তাদের শুনিয়ে শুনিয়ে স্লোগান দিয়েছে। স্লোগানটা খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, আপনাদের শুনলে ভালো লাগবে। কাল বানা থা বাংলাদেশ, আজ বনেগা সিন্ধু দেশ। মানে কাল তৈরি হয়েছিল বাংলাদেশ, এবার তৈরি হবে সিন্ধু দেশ। মনে রাখবেন, ওই পাকিস্তান ভেঙেই কিন্তু বাংলাদেশের জন্ম। কোনো মানে হয় বলুন? কালকে সবে সেনাপ্রধানের পদ থেকে ওই কোথাও গিয়ে প্রমোশন পেয়ে ফিল্ড মার্শাল হয়েছেন ওই আসিফ মুনির। লোকজন ঠাট্টা করে বলছে ওই ভারত যেভাবে প্রবল মার মেরেছিল এবং যেভাবে একের পর এক সেনাঘাঁটিতে ভারতের ড্রোন আর মিসাইল গিয়ে পড়েছিল, যেভাবে সমস্ত এয়ারবেস চুরমার হয়ে গেছিল, সব এ ভদ্রলোক মুখ বুজে সহ্য করেছেন।
ওই বাংকারের ভেতরে লুকিয়ে থেকে সব চোখ বুজে সহ্য করেছেন এবং বেঁচে গেছেন। এটাই কম কৃতিত্বের ব্যাপার নাকি? ওই জন্যই নাকি শাহবাজ শরীফ মুনিরকে প্রমোশন দিয়েছেন। তো এই সমস্ত কথা সেনাপ্রধানকে নিয়ে যদি বলে, আর তারপর যদি এরভাবে সেনাবাহিনীকে গাড়ির থেকে নামিয়ে সমস্ত স্লোগান শোনায়, তাহলে এরপর সেনাবাহিনী বা কী করবে আর সরকারই বা কী করবে? চিন্তা হচ্ছে জানেন তো ওদের নিয়ে। খারাপও লাগছে, এইবার খারাপ লাগছে। এদের সাথে ঠিক এরকম হওয়ার কোনো মানে হয় বলুন? এর থেকে তো এদের ধরে বেবাক বিদায় দিয়ে দিলেই ঝামেলা চুকে যেত। কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি আসতো, দেশটা অন্যরকম হতো, আমরাও নিশ্চিন্তে থাকতে পারতাম। এদের জন্য রেগুলার বেসিসে আমাদের ওই অশান্তিটা অন্তত থাকতো না। কালকেই এইভাবে যে পাক সেনাবাহিনীর নাকের ডগায় আলাদা দেশ গঠনের এই দাবিটা উঠেছে, তারপর লোকজন কি বলছে জানেন? ভারতীয় সেনা তো অনেক দূরের কথা, সিন্ধের সেনার সামনেই মুখ দেখানোর জো নেই পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির আর তার সেনাবাহিনী। কাচের ঘরে বসে ঢিল ছুটতে নেই, এটা পুরনো প্রবাদ। নতুন প্রবাদটা কি? পাকিস্তানে বসে কাশ্মীরের দিকে তাকাতে নেই। কারণ কাচের ঘরের মতোই পাকিস্তানে বসে ভারতের দিকে ঢিল ছুড়লে কখন যে পাটকেল খেতে হবে কেউ জানে না। সিন্ধের রাস্তায় নিজেদের স্বাধীনতা দাবি করে রাষ্ট্রগান গেয়েছিলেন সেখানকার মানুষজন। আর তার কদিন পরেই পাকিস্তানি পুলিশকে ঘাড় ধাক্কা দিয়ে দূর দূর করে তাড়িয়েছিলেন সিন্ধরা। কিন্তু আসল ধাক্কাটা যে বাকি আছে সেটা সম্ভবত বুঝতে পারেনি পাকিস্তানের সরকার। বোঝা গেল জলের দাবিতে সিন্ধের ক্ষোভ চরমে ওঠায়। পাকিস্তানের সিন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে চড়াও হলেন বিক্ষুব্ধরা, আগুন লাগিয়ে দিলেন। দাউ দাউ করে আগুন জ্বলছে, পুড়ছে একজন মন্ত্রীর বাড়ি। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দর্শকের মতো সেটা দেখা ছাড়া বিশেষ কিছুই যে করার নেই সেটা সম্ভবত সিন্ধের প্রশাসন গোড়াতেই বুঝে গিয়েছিল। কারণ ক্ষেপে ওঠা সিন্ধের মানুষ যে এবার কাউকে ছেড়ে কথা বলছেন না, এমনকি হাতের সামনে পাকিস্তানের সেনাবাহিনীকে পেলেও যে রেয়াত করছেন না, সেটা তো আগে ভাগেই তাদের বোঝা হয়ে গিয়েছিল। সিন্ধের রাস্তায় আটকে পড়েছিল পাক সেনার কনভয়, আর তখনই আওয়াজ উঠেছিল সিন্ধের স্বাধীনতার জন্য। পাকিস্তানের এই সিন্ধ প্রদেশের রাজধানী হচ্ছে করাচি। এই করাচিতেই MQM মানে মোয়াজের কওমি মুভমেন্ট আলতাফ হোসেন তৈরি করেছিলেন এই পার্টিটা, জানেন তো। এবং এরা চিরকালই একটুখানি বিদ্রোহী টাইপের, কারণ এরা বিশ্বাস করেন এই সিন্ধ বা করাচি চিরকালই এই পাকিস্তানের যারা ক্ষমতায় থাকেন তাদের কাছে একটু দুয়োরানি হয়ে থাকে চিরকালই। আমি ইনফ্যাক্ট এটা আমি দেখেছি, ওখানকার লোকজনের বক্তব্যের সম্বন্ধে দেখেছি, ওখানে গিয়ে দেখেছি ওখানকার মানুষজনের মধ্যে রিফিউজি মানে মুহাজিরের সংখ্যা অনেকটা বেশি, তো তাদের একটু নিচু জাত এরকম ভাব করে দেখে ওই উঁচু লাহোর টাওয়ারের লোকজন, ইসলামাবাদের লোকজন এবং পাক পাঠানরা বিশেষ করে খুব খুব নিচু নজরে দেখে। এবার এই মুহাজিরদের মধ্যে উঁচু নিচু ভাগ আছে। মোশাররফ, পারভেজ মোশাররফ, তিনি কিন্তু এই করাচির লোক, তিনি মুহাজির ছিলেন কিন্তু উঁচু জাতের, সুতরাং বাকিদের নিচু জাত বলে মনে করতেন। এবং তার সময় সব থেকে কম উন্নতি হয়েছিল করাচির। এবার এই মানসিকতার জন্য এই যে ভেতরে ভেতরে একটা ক্ষোভ, একটা রাগ, এটা কিন্তু মাঝে মধ্যেই করাচির মানুষজনের মধ্যে দিয়ে প্রকাশ পেয়ে যায়। তারা কিন্তু এই সিন্ধ প্রদেশের মানুষজন মাঝে মধ্যেই তারা কিন্তু বিদ্রোহী হয়ে ওঠেন। এবার সেটা হয়তো চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছে গেছে। 1971-এ পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছিল, আর এই 2025-এ পাকিস্তান 4 টুকরো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বালোচ লিবারেশন আর্মি তারা ওই বালোচিস্তানের স্বাধীনতার জন্য লড়ছে। গত কয়েক মাসে পাক সেনাবাহিনীর যদি সব থেকে বেশি কোথাও ক্ষতি হয়ে থাকে না, সেটা ওই বালোচিস্তানে হয়েছে। যদি সব থেকে বেশি হিউম্যান লস, সব থেকে বেশি মানে সেনার প্রাণ যদি হানি হয়, সেটা ওই বালোচিস্তানে হয়েছে। ওই বালোচিস্তানে পাক সেনা জওয়ান ভর্তি ট্রেন হাইজ্যাক থেকে শুরু করে হাইওয়েতে পাকিস্তানের সেনা কনভয়ে হামলা পর্যন্ত হয়েছে। ওদিকে খাইবার পাখতুনখোয়া, সেটাও তো পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে, আলাদা করতে চাইছে তেহরিকে তালিবান পাকিস্তান। আর দিকে সিন্ধের মানুষজন স্বাধীনতার দাবিতে পথে নেমেছেন। তাহলে পুড়ে থাকলো কি, রইল বা কি এক পাক পাঞ্জাব।
বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া আর সিন্ধ, এই তিনটে যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে শিবরাত্রির সলতের মতো ওই পাক পাঞ্জাবি টিম টিম করে জ্বলবে, যেখানে ওই পাকিস্তানের পতাকা উড়বে। আমাদের দেশকে টুকরো টুকরো করতে চায়, ওদের নিজেদের দেশ কটুকরো হবে এখন তার অপেক্ষা। বিশ্বের মানচিত্রে পাকিস্তান বলে যে দেশটাকে দেখা যায়, সেই দেশটা ওই পাক পাঞ্জাব যতটুকু হয়তো ততটুকু হয়ে যাবে। আর সেটা যদি হয় তাহলে কি প্রমাণ হবে বলুন তো? প্রমাণ হবে গত কদিন ধরে ভারতীয় নৌবাহিনী সম্পর্কে যেটা বলা হচ্ছিল সেটা একদম মোক্ষম সত্যি। সেটা কী ভাবছেন তো? এক দুই করে বলি, বুঝতে সুবিধা হবে। দেখুন, 1971-এর কথা একবার ভাবুন। ভারতীয় সেনা লড়েছিল পূর্ব সীমান্তে, তাই তো? পাকিস্তান পশ্চিম সীমান্তে হামলা করার পর ভারতীয় সেনাপ্রধান শ্যাম মানেকশা তিনি নির্দেশ দিয়েছিলেন পূর্ব পাকিস্তানে ঢুকে পড়ো, খোলা ছুট দিয়ে দিয়েছিলেন সেনাবাহিনীকে। এবার পূর্ব পাকিস্তানে ভারতের লড়াইটা মূলত লড়েছিল কারা? পদাতিক বাহিনী আর বায়ুসেনা। আর নৌসেনা, নৌবাহিনী এগিয়েছিল পশ্চিমে, করাচি বন্দরের কাছে স্ট্র্যাটেজিক লোকেশন নিয়েছিল তারা। আমাদের নৌসেনা সেখানটায় এমনভাবে একটা পজিশন নিয়ে আক্রমণ করেছিল করাচি বন্দরে, যে করাচি বন্দর ছেড়ে পাকিস্তানের নৌবাহিনী আর বায়ুসেনা ওখান থেকে নড়তেই পারেনি। পশ্চিম আর পূর্ব সীমান্ত এই দুটো জায়গায় ভারতীয়দের আঘাতে পাকিস্তান টুকরো টুকরো হয়ে গেছে। কীভাবে? পাকিস্তান বাংলাদেশ তৈরি হয়েছিল। সুতরাং বুঝলেন, নৌবাহিনী যে মুহূর্তে মুভমেন্টটা শুরু করেছিল, যে মুহূর্তে গিয়ে করাচিকে আটকে দিয়েছিল, সেই মুহূর্তেই তো এই পূর্ব পাকিস্তান মানে অধুনা বাংলাদেশে পাকিস্তান হার স্বীকার করে। ওই 16ই ডিসেম্বর রমনা ময়দানে সবাই মিলে সেই আত্মসমর্পণ। যখন নৌবাহিনী এগোয় তখন নতুন দেশের জন্ম হয়, এই কথাটা শুরু সেখান থেকে। এবার আসি 2 নম্বর পয়েন্টে। 71-এ ভারতীয় নৌসেনা যেরকম করাচির বন্দরে স্ট্রাইক করেছিল, তেমন কিছু এবার হয়তো করেনি এখনও। হয়তো করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী সরাসরি কোনো প্রত্যাঘাত করেনি, কিন্তু এটা তো ঠিক অপারেশন সিঁদুরের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনী এবারও আরব সাগরে স্ট্র্যাটেজিক লোকেশনে পৌঁছে গেছিল। আইএনএস বিক্রান্তের মতো যুদ্ধজাহাজ যেমন অভিযানের জন্য তৈরি ছিল, তেমনই আরব সাগরে পজিশন নিয়েছিল ভারতের সাবমেরিনগুলো। এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে যুদ্ধ বিমানগুলো বেরিয়ে মহড়া শুরু করে দিয়েছিল। একটু আধটু আঘাত ঠাঘাত কি ঘটেনি? ঘটেছে তো বটেই। এসব কথা ওই নৌসেনার ওয়েবসাইট থেকেই জানানো হয়েছিল, এবং আপনাদের ওই যখন দেখিয়েছিলাম আমরা 3 বাহিনীর প্রধানরা মিলে একসঙ্গে তারা যখন প্রেস কনফারেন্স করছিলেন, তারা কিন্তু পরিষ্কার বলেছিলেন যে মুহূর্তে নৌবাহিনী পৌঁছে গেছিল করাচির কাছাকাছি, তখনই কিন্তু পাকিস্তান হাল ছেড়ে দিয়েছিল, বুঝেছিল আর কিছু করার নেই। তখনই তারা যুদ্ধবিরতির জন্য কাকুতি মিনতি করে। ফলে কোনো সন্দেহের অবকাশ নেই, নৌবাহিনী আবার এগিয়েছে। সরকারিভাবেই জানানো হয়েছে, এটার জন্য কোনো আলাদা করে চিন্তা ভাবনা, খোঁজ খবর, তত্ত্ব তালাশের কোনো দরকার নেই। তাহলে ওই যেভাবে আগের বার শোনা গেছিল ভারতীয় নৌবাহিনী এগোলে একটা নতুন দেশের জন্ম হয়, এবার নৌবাহিনী এগোনোয় এগিয়েছিল তো একটা নতুন দেশ বা একাধিক নতুন দেশ। এত সাবমেরিন গেল, কিছু হবে না। দেখুন, পাকিস্তানের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কিন্তু হইচই পড়ে গেছে যে সোশ্যাল মিডিয়ার যুদ্ধে পাকিস্তান বারবার দাবি করেছে যে ভারতকে নাকি হারিয়ে দিয়েছে। সেই সোশ্যাল মিডিয়াতে এই লোকজন বলা বলি শুরু করেছিল যে 71-এ ভারতের নৌবাহিনীর অংশগ্রহণে যদি পাকিস্তান 2 টুকরো হয়ে যায় তাহলে এবার কি হবে। দেখুন, আবার বলছি, কি হবে সেটা তো ভবিষ্যৎ জানে। আপাতত বর্তমানটা দেখে কি মনে হচ্ছে জানেন তো? খুব খুব পরিষ্কারভাবে একটা জিনিসই মনে হচ্ছে, ভারত এমন একটা কূটনৈতিক চাল চেলেছে, তার আগে যা আঘাত হানার হেরেই দিয়েছে। পাকিস্তানের অস্বস্তি বহু গুণ বেড়ে গেছে। যে 40 স্থান মরুভূমির জন্য খাল কাটার পরিকল্পনা করেছিলেন শরীফ, যে খালের জন্য সিন্ধে বিক্ষোভ শুরু হয়েছিল,
সেই বিক্ষোভ তো বহুগুণ বেড়ে গেছে ভারত সিন্ধুতে জল না দেওয়ায়। ভাবুন তো, উনি ওই 40 স্থানে জল নিয়ে যাবেন, খাল কেটেছেন, এবার তার জন্য এত বড় বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভের মুখে পড়েছেন, কিন্তু দেখা যাবে সিন্ধুতেই আদৌ জল নেই। 40 স্থানে পৌঁছানো তো দূরের কথা, যেখানে আগে যেত সিন্ধ যারা জলের জন্য ওই খাল কাটার জন্য রাগারাগি করছে, তাদের কাছেও এমনিতেই জল পৌঁছবে না। তখন তারা কি করবে? অপারেশন সিঁদুরে হাতে যা মারার সে তো মারা হয়ে গেছে, কিন্তু তারপরেও পাকিস্তানকে ভাতে আর জলে যে ভারত মারছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, জানেন তো। আমরা শুধু মিলিটারি স্ট্যান্ড অফের জায়গাটাও ভাবছি না, আমরা কিন্তু নন মিলিটারি জায়গাটাতেও আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা জল বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত, সেটাও কিন্তু বলতে পারেন যে এই প্রত্যুত্তরী হামলায় প্রথম পদক্ষেপ। স্যাংশন, ওয়াটার স্যাংশনস করছি, খুব স্পষ্ট বোঝা যাচ্ছে ভারত কিন্তু এখন একটা অত্যন্ত বরিষ্ঠ জায়গা নিয়েছে। আমরা একসময় গ্লোবাল ওয়ার অন টেররিজম শুনেছি, আমার মনে হয় এখন দিস ইজ অ্যান ইন্ডিয়ান ওয়ার অন টেররিজম। একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরুই হয়েছিল, তার কারণ পাকিস্তানের সরকার তো কোনো গণতান্ত্রিক সরকার চালায় না, পাকিস্তানের সরকার চালায় পাকিস্তানের সেনাবাহিনী, আইএসআই, জঙ্গি সংগঠনগুলো। এটা সিন্ধের মানুষ, বালুচের মানুষ অনেকদিন আগেও বুঝেছে এবং ধীরে ধীরে সিন্ধের মানুষও বুঝেছে। এবং সাম্প্রতিকতম যেখানে আমাদের সহনাগরিক 26 জনের মৃত্যু হয়েছে, নৃশংসভাবে তারা হত্যা করেছে এই পাকিস্তান যে জঙ্গিদের মদত দিয়েছে এতকাল ধরে এই জঙ্গি সংগঠনের লোকেরা, তারপরে যখন একটা অ্যাবিয়েন্স হয়েছে চিঠিতে, জলসংকটও বাড়ছে সিন্ধ এই অঞ্চলগুলোতে। সুতরাং পাকিস্তানের পাপের দায় সিন্ধের মানুষ কেন নেবে, বালুচিস্তানের মানুষ কেন নেবে? মুশকিল কি জানেন তো, আমরা তো ভারতীয়, আমরা পাকিস্তানি নই। আমাদের ভাবনা, চিন্তা, কৃষ্টি, সংস্কৃতি, রুচি সব অন্যরকম। তাই ঠিক এই জায়গাটা এসে আমাদের মনোবিকাশে একটা অদ্ভুত ধাক্কা লাগার সম্ভাবনা দেখা গেছে। প্রশ্ন উঠতেই পারে, এসব হচ্ছে তো বটে, লাভটা কি হচ্ছে? মরবে তো সেই সাধারণ মানুষ। যুদ্ধ হলে যেমন যারা যুদ্ধের সিদ্ধান্ত নেন তাদের চট করে বিরাট কিছু ক্ষতি হয় না, ক্ষতি হয়, বেশি ক্ষতিটা হয় সেনাবাহিনী আর সাধারণ মানুষের। তেমনই তো কড়া কূটনৈতিক অবস্থান আর এই ভারত পাকিস্তান দুদেশের রাজনৈতিক স্নায়ুযুদ্ধে যা ক্ষতি হওয়ার তা তো পাকিস্তানের সাধারণ মানুষেরই হবে। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের খাদ্য আর কৃষি সংস্থার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে তো এটা পাকিস্তান একটা মারাত্মক খাদ্য সংকটের মুখে দাঁড়িয়ে। এই সময়টায় পাঞ্জাব আর সিন্ধে চাল আর অন্যান্য যে শস্য টস্য আর কি, এসবের রফতানি যদি না হয়, যদি জলের অভাবে চাষিরা তুলো চাষ করতে না পারেন, তাহলে পাকিস্তানের অর্থনীতি বিরাট ধাক্কা তো খাবেই। পাকিস্তানের মোট জনসংখ্যার 22% অর্থাৎ প্রায় 1,10,00,000 মানুষ খাদ্যের অভাবে ভুগবেন, মন্বন্তর হবে। আর তা যদি হয় তাহলে সমস্ত অস্ত্রশস্ত্রের কথা ছাড়ুন, সব ছেড়ে ছুড়ে পাকিস্তানের সরকারকে ভাবতে হবে কিভাবে দেশের মানুষের মুখে তারা খাবার তুলে দেবে। কিন্তু তাদের কি সেই মতি আছে? পাকিস্তান যেভাবে ওই পর তাদের বিভিন্ন উন্নয়নের খাতের টাকা পয়সা দিয়ে ধার ঠার করে লোকজনের মুখে খাবার দাবার দেওয়ার বদলে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার বদলে খালি অস্ত্র কেনে আর জঙ্গিদের ট্রেনিং দেয় ভারতের ক্ষতি করবে বলে, তারা নিজের দেশের মানুষের কথা ভাববে? কিন্তু এই গোটা পরিস্থিতিতে কারো তো মনে হতেই পারে কূটনৈতিক যুদ্ধের খেসারত আর এই কিছু যুদ্ধবাজ এই পাকিস্তানি নেতা মন্ত্রীর ভাবনা চিন্তার খেসারত সাধারণ মানুষকে দিতে হচ্ছে। সেই যুদ্ধটা চাই না, এটা কেউ বলতেই পারে। আমরা তাদের ভুল প্রমাণ করতে চাই না, জানেন তো, শুধু মনে করিয়ে দিতে চাই। ভারত যেরকম আগ বাড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক প্রত্যাঘাত করেনি, তেমনি তো আমরা অকারণে জল বন্ধ করিনি। স্বাধীনতার পর থেকে পহেলগাঁও হামলা পর্যন্ত ভারত পাকিস্তানের দিকে বয়ে যাওয়া একটাও নদীর জল বন্ধ করেনি, বরং আমাদের পাঞ্জাব বা রাজস্থানের মতো রাজ্যগুলোর স্বার্থ না দেখেই ভারত পাকিস্তানকে জল দিয়েছে। তার বদলে আমরা কি পেয়েছি? একের পর এক সন্ত্রাসবাদী হামলা হয়েছে, পাকিস্তান এদেশে জঙ্গি পাঠিয়েছে, কারগিলের মতো যুদ্ধে আমাদের জড়াতে হয়েছে,
একের পর এক দেশের বিভিন্ন প্রান্তে আমাদের সেনাদের কফিন গেছে। যে দেশ একবার নয় বারবার আমাদের আঘাত করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে যখন কোনো পদক্ষেপের প্রয়োজন হয় তখন সেটা সেই ভাষাতেই হওয়া উচিত যে ভাষাটা সে দেশের ওই শাসকরা বোঝে। কারণ আলটিমেটলি ভারত কি করছে না করছে পরের কথা, ওই শাসকরাই তারা নিজের দেশের মানুষজনকেও মারছে, সাধারণ মানুষকে, আর ভারতেও অশান্তি সৃষ্টি করছে। ফলে ওরকম শাসক যাদের না, তাদের মৃত্যুই ভবিতব্য। বরঞ্চ ভারত যেটা করছে, এই শাসকদের বোঝানোর চেষ্টা করছে, চোখে আঙুল ঢুকিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে যদি তোমাদের সত্যি সত্যি শাসন চালিয়ে যেতে হয় তাহলে মানুষের কথা ভাবো, আর নিজের দেশের মানুষের কথা যদি ভাবো তাহলে ভারতের সঙ্গে সদ্ভাব রাখো, ভারতের ক্ষতির চিন্তাটা মাথার থেকে বার করে দাও, আর নিজের দেশের মানুষজনের একটু ভালোর কথাটা মাথায় রাখো, তাহলেই দেখবে গোটা ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। দেখুন, আবার বলছি, পদক্ষেপ সেরকমই হওয়া উচিত, মানে সে সামরিকই হোক বা কূটনৈতিক, যেটা কার্যকরী। যখন একটা দেশ আক্রান্ত হয়ে কোনো পদক্ষেপ নেয় তখন কি কোনো নীতিবাক্য মাথায় থাকে নাকি মাথায় রাখার দরকার থাকে? আজকের দুনিয়ায় তো শুধু অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ হয় না, তাই না? যুদ্ধটা যে মগজাস্ত্রের ব্যবহার করেও হয় সেটা তো প্রতিষ্ঠিত সত্য, এবং সেই মগজাস্ত্রের ব্যবহার করে ভারত শুধু পাকিস্তানকে নয় বাংলাদেশকেও শিক্ষা দিতে শুরু করেছে। এটাও তো ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে। হাসিনা সরকারের পতনের পর থেকে যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে লাগাতার উস্কানি দিয়েছে, যে বাংলাদেশ এই মুক্ত চিন্তাভাবনাকে জাস্ট শেষ করে দিয়ে ভারতের বিরুদ্ধে শুধুমাত্র মৌলবাদকে প্রশ্রয় দেবে ভেবেছে, তাদের মৌলবাদীদের হয়ে কাজ করবে ভেবেছে, তাদের ব্যবহার করবে ভেবেছে, এমনকি আমাদের উত্তর পূর্বের 7টা রাজ্যকে নিয়ে একের পর এক প্ররোচনা দিয়ে গেছে, যাচ্ছে, সেই বাংলাদেশে তো ভারতের একটা সিদ্ধান্তে এখন চোখে ধূত্র ফুল দেখছে। পাকিস্তান সিন্ধুর জলবন্ধের খেসারত যেরকম দিতে শুরু করেছে, তেমনি ভারত বাংলাদেশি পণ্য রফতানির রাস্তা বন্ধ করে দেওয়ার পর ঢাকাও তো মহা বিপদে পড়তে চলেছে। আবার বলছি, অন্যের বিপদে হাসাটা ভারতীয়দের জন্য সাজে না, তাদের মানসিকতা আলাদা। কিন্তু যারা আমাদের দেশের ক্ষতি করতে চায় তাদের বিপদের কথা বলার মধ্যে কোনো অন্যায় নেই, বরঞ্চ আমরা বিশ্বাস করি হয়তো তারা বিপদে পড়লে ওখানে অন্তত কোনো সুস্থ বুদ্ধির উদ্রেক হবে, যেটা তাদের জন্য ভালো, গোটা বিশ্বের জন্য ভালো। তাই সেই কথাগুলো আজকেও বলা জরুরি, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই না। একটা কথা আছে না, ঋণং কৃত্যা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত, চারবাক দর্শন। মানে কি? মানে এটা হচ্ছে যে ধার করে ঘি খাও, যতদিন বাঁচো খেয়ে পরে বাঁচো, কিন্তু ধারের ঘিয়ে বধ জমলে পেট বিগড়লে ওটা চারবাকে বলা নেই, ওটা এই বাংলাদেশকে দেখে বুঝে নিতে হবে, তাহলে পরিষ্কার বুঝে যাবেন। ধার করে ঘি খেতে যেরকম ভালো লাগে, তেমনি ধার শোধ করার সময় ওই ঘিয়ের আসল স্বাদটা টের পাওয়া যায়। তখন কি মনে হয় জানেন? ধার করে ঘি খাওয়ার চেয়ে ফ্যান ভাত খাওয়াটাই ঢের ভালো। কিন্তু মুশকিল হচ্ছে বাংলাদেশ ব্যাপারটা হাড়ে হাড়ে টের পেয়েও লাভ তো হচ্ছে না, কারণ ওদেশে চালের যা দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের পেট ভরে ফ্যান ভাতও তো জুটছে না। দেখুন, এই বিএনপি জামাত শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের গোলামি করার অভিযোগ তুলেছিল। কি অদ্ভুত ইতিহাসের পরিহাস আর কি। ইউনুস তাকে নিয়ে আসা হলো কেন? ওই ছাত্র জনগণ সবাই মিলে বিপ্লব করলো, নাকি সত্যিকারের স্বাধীনতা আনলো। কি স্বাধীনতা? কিসের থেকে স্বাধীনতা? ভারতের গোলামির থেকে স্বাধীনতা। কারণ গোটা দেশটা নাকি ভারতের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনা, সবাই বলেছিলেন।
বিএনপি, জামাত, ছাত্ররা, মুক্তমনা সবাই মিলে হঠাৎ করে এক সুরে কথা বলেছিল। এসে বসলেন কে? ইউনূস। আর ইউনূস কি করলেন? কয়েক মাসে বাংলাদেশকে চীন আর আমেরিকার গোলাম বানিয়ে দিলেন। আর অভিযোগ টভিযোগ নয়, দিনের আলোর মতো ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে। একটু তাকিয়ে দেখলে ইনফ্যাক্ট এখন বাংলাদেশের জনগণও এটা বুঝতে শুরু করেছেন। তাই সেখানেও দেশের মধ্যে বিভিন্ন রকম দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, জানেন তো। এই চীনের ব্যাপারটা দেখুন, পরিসংখ্যান কি বলছে। আমরা বলছি না, পরিসংখ্যানই বলে দিচ্ছে এবং ওদেশের সংবাদ মাধ্যম বলে দিচ্ছে যে চীনের হাতে বাংলাদেশ জাস্ট বিক্রি হয়ে গেছে। বাংলাদেশে মোট আমদানির 1/4 এখন চীন থেকে আসছে। গোটা বাজার ভরে গেছে ওই চায়না মালে, চীনা প্রোডাক্টে। তথ্য কি বলছে জানেন? মাত্র কয়েক বছর আগে ওই বাংলাদেশে চীনের আমদানি ছিল 20%-এরও কম, আর এখন সেটা ঊর্ধ্বগতিতে দৌড়চ্ছে, 25% বহু আগে পেরিয়ে গেছে। মার্চে চীনে গেছিলেন না মোহাম্মদ ইউনূস, কি করেছেন জানেন? হাসবেন শুনলে। বেজিংয়ের সঙ্গে এমন চুক্তি করে এসছেন, বাণিজ্যিক চুক্তি, গালভরা নাম আছে, কিন্তু এমন বাণিজ্যিক চুক্তি তাতে বাংলাদেশ শুধু কিনবে, নিজেরা কিছু বেচবে না। বুঝলেন? আরও সহজ করে বলি, বৈদেশিক বাণিজ্য মানে কি? বৈদেশিক বাণিজ্য কখনো একতরফা হয় নাকি? হয় না। সবসময় ওরা আমাদের কি দেবে কারুর সঙ্গে, কোনো দেশ এক দেশের সাথে আরেক দেশের যখন বৈদেশিক বাণিজ্য চুক্তি হয় তখন কি বলে? বলে তোমরা আমাদের থেকে এটা নেবে, আমরা তোমাদের থেকে এটা নেবো, তোমাকে এই সুবিধা দেবো, তুমি আমাকে এই সুবিধা দেবে। দেওয়া নেওয়ার একটা ব্যাপার থাকে, আদান প্রদানের ব্যাপার থাকে। বাংলাদেশে আদান প্রদানের ব্যাপার কিছু নেই। বাংলাদেশ একতরফাভাবে সুবিধা দিয়ে দিচ্ছে, নিজেদের বাজারটা দিয়ে দিচ্ছে। ইউনূসের বাংলাদেশ শুধু আমদানি করছে চীন থেকে, মানে কিনছে, রফতানি মানে বিক্রি করছে না। 2018 সালে বাংলাদেশ চীনে 2.1% রফতানি করত। শেষ অর্থবর্ষে সেটা 1.06% নেমে গেছে, আরও নামছে, ক্রমাগত নামছে। আর এই যে নতুন বাণিজ্য চুক্তি, এরপর সেটা শূন্যতে পৌঁছে যাবে। সোজা বাংলায় তার মানে কি? ইনকামিং আছে, আউটগোয়িং বন্ধ। চীন শুধু নয়, চীন একা খাচ্ছে না, বললাম না দুটো দেশের গোলামি করছে এখন বাংলাদেশ। বাংলাদেশকে গিলে খাচ্ছে আমেরিকাও। এই চীন আর আমেরিকা দুটোই কিন্তু আখ মারাইয়ের কল, জানেন তো। একবার যদি মাথার চুলটাও কোনোভাবে ঢুকে গেছে, ও টেনে গোটা শরীরটাকে পিষে বার করে দেবে, ছিবড়ে হয়ে পড়ে দেবে, ছিবড়ে। এই বাংলাদেশ সেদিকে এগোচ্ছে। গতকালই বাংলাদেশের সঙ্গে স্টারলিংকের পথ চলা শুরু হয়েছে। স্টারলিং জানেন তো, ওই ডোনাল্ড ট্রাম্পের বন্ধু কাম ব্যবসায়ী ইলন মাস্কের সংস্থা। ওরা মানে উপগ্রহ ব্যবহার করে এমন একটা ইন্টারনেট কানেকশান আসছে যেটা নাকি অসাধারণ স্পিড, গোটা বিশ্বের মধ্যে এর কোনো তুলনা নেই, এই সমস্ত বিভিন্ন কিছু আছে। ভারতে এখনও ছাড়পত্র পায়নি, বারবার চেষ্টা করছে, আটকে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ছাড়পত্র দিয়ে দিয়েছে, আজ থেকে শুরু। এবার এই মার্কিন সংস্থা স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশিদের খরচ কত জানেন? এটা জানার আগে একবার নিজেদের খরচগুলো ভেবে নিন। আমাদের এখানে বিভিন্ন কোম্পানির আপনারা ওই ওয়াইফাই কানেকশান নেন, ইন্টারনেট কানেকশান নেন, তো কত লাগে? মিনিমাম মানে 100-150 টাকাতেও আজকাল ইন্টারনেট পাওয়া যায় এদেশে, তাই তো? খুব বেশি ভালো মাপের মোটামুটি 500-600 টাকা দিলেই গল্প শেষ। এই বাংলাদেশিদের কত খরচ হচ্ছে জানেন এই স্টারলিংক নিতে গিয়ে? এককালীন 47,000 টাকা, আর মাসে মাসে কত দিতে হবে? 6,000 টাকা। এর মধ্যে একটা বাণিজ্যিক একটা প্ল্যান দিয়ে দিয়েছে, আবার বোঝানো হয়েছে যে আপনি এই যে ইন্টারনেটটা পাবেন সেটা আবার অন্য কাউকে বিক্রি করতে পারবেন। কত দূর অবধি বিক্রি করতে পারবেন? 60 মিটার। আচ্ছা ভাবুন তো, 60 মিটারের মধ্যে কতজন একজনের কাছ থেকে ইন্টারনেট নেবে? ব্যবসা লাটে। এবার আপনি এটাও ভাবতে পারেন যে আচ্ছা তাহলে লোকে নেবে কেন? এখানে ওদের যেগুলো আছে সেগুলোর থেকেই নিতে পারতো। স্টারলিংক হচ্ছে মানে ইলন মাস্ক হচ্ছে এমন একজন ব্যবসায়ী না, যে ওই মানে প্রতিদ্বন্দ্বী রাখাতে বিশ্বাস করে না। সমস্ত সে আট ঘাট বেঁধে তারপর বাংলাদেশে পা দিয়েছে।
এমন ব্যবস্থা করে ফেলেছে যে বাংলাদেশের যাবতীয় ইন্টারনেট প্রদানকারী সংস্থা লাটে উঠে গেছে। দিতে গেলে এখন স্টারলিংকই একমাত্র অপশান। বাংলাদেশের ফৈয়াজ আহমেদ তথ্য উপদেষ্টা কাল একটা প্রেস কনফারেন্স করেছেন। কি বলেছেন জানেন? বলেছেন বাংলাদেশের ইন্টারনেট পৃথিবীর নিকৃষ্টতম, তাই জন্যেই তারা স্টারলিংকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। এবার আপনারা হয়তো ভাবছেন যাক, তাহলে একটা জিনিস অন্তত সত্যি কথা বললো বাংলাদেশ। হ্যাঁ, তাদের অনেক কিছু নিকৃষ্টর মধ্যে একটা নিকৃষ্ট অন্তত স্বীকার করলো। কিন্তু আরও যে কথাগুলো বলেছে সেগুলো শুনলে বুঝবেন যে এই গোটা বিষয়টার ব্যাপ্তি আরও কত মারাত্মক। উনি বলেছেন যে গত জুলাইয়ে আন্দোলনের কারণে নেট পরিষেবা বন্ধ হয়েছিল, তাই বিশ্বের সঙ্গে আমাদের ব্যবসায় ক্ষতি হয়েছে। সেই জন্যেই নাকি দেশের যাবতীয় লোকাল ইন্টারনেট সিস্টেমের 12টা বাজিয়ে দেওয়া হলো। বন্ধ, পাঠশালা বন্ধ বলেছিল ওই হীরক রাজার মতো, আরেক হীরক রাজা। ভাগ্যিস আন্দোলনটা না হলে নেট বন্ধ হতো না, আর আমেরিকার কোম্পানিও ঢুকে পড়তো না। হ্যাঁ, তারা তো খুব খুশি। এই নেতা মন্ত্রীরাও নিশ্চয়ই খুশি, উপদেষ্টা। মুশকিলে কারা? আম জনতা। এতদিন পেটে খেতে না পেলেও নেটে ভারতকে দিন রাত গালিগালাজ করে বাংলাদেশিদের মন কিন্তু ভরছিল। হ্যাঁ, আমেরিকার ইউনুস এবার সেটাও লাটে তুলল। পেটও খালি, নেটও খালি। প্রথমত হচ্ছে জুলাইয়ে ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে গ্লোবাল কমিউনিটিতে বাংলাদেশের যে বিনিয়োগ সক্ষমতার যে চিত্র, এই চিত্রটা ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেজন্য আমরা হাই স্পিড এবং হাই কোয়ালিটি ইন্টারনেটের একটা টেকসই বিকল্প খুঁজেছিলাম। সেই বিকল্প দিক থেকে এটা এসেছে। বাংলাদেশের যে ইন্টারনেট, এই ইন্টারনেটটা পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট। এই ইন্টারনেটের একটা বিকল্প, কোয়ালিটি বিকল্প তৈরি করার দায় আমাদের ছিল। ৬,০০০ টাকা প্রতি মাসে এককালীন একটা সেট আপ কস্ট লাগবে। স্টারলিংকের যে ইনিশিয়াল সেট আপটা আছে সেটা ৪৭,০০০ টাকা। এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় ৫০ মিটারের কাছাকাছি, ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত বিস্তৃত হবে। যে দেশের মানুষজন খেতে পায় না, তারা ৪৭,০০০ টাকা দিয়ে ইন্টারনেট কানেকশান নেবে, আর তারপর মাসে মাসে ৬,০০০ টাকা করে দিয়ে ইন্টারনেটে ভারতকে গালাগাল করবে। ভাবুন তো, এখন তো ওটা দিয়ে মানে প্রাণে ধরে খরচ করতে পারবেন এরকম দামি নেট যদি কেউ নেয়ও। আর যারা বাকি সাধারণ মানুষ ওই বিভিন্ন ইন্টারনেট সংস্থার থেকে ইন্টারনেট নিয়ে কাজ চালাচ্ছিল, তারা কি করবে? ওই বললাম, পেটও খালি, নেটও খালি। আসলে এই আমেরিকার চীন, এদের সঙ্গে যদি ব্যবসা করতে যান, যদি এদের গোলামি করেন, তাহলে এটাই ভবিতব্য। একইভাবে তো ব্যবসা করেছিল শ্রীলঙ্কা, এদের সঙ্গে ডেকে নিয়ে এসেছিল। শ্রীলঙ্কা ওই ধারের টাকায় ঘি খাওয়ার ফল ভুগেছে, প্রায় দেউলিয়া হয়ে গেছিল। এখন যে ঘুরে দাঁড়াচ্ছে, ওদের সব থেকে বড় সহায়ক কে জানেন? কার সাহায্যে? ভারত। খেয়াল করে দেখুন, সবার আগে দক্ষিণ এশিয়ায় এই শ্রীলঙ্কাতেই স্টারলিংক ঢুকেছিল। তারপর ওখানকার কি অবস্থা সে তো আপনারা দেখে নিয়েছেন। এবার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ। ইন্টারনেটে কিন্তু পেট ভরবে না, পেট ভরাতে চুলো জ্বালতে হবে। জ্বালবেন কি দিয়ে? গ্যাস জ্বালবেন তো? গ্যাস তো জ্বলবে না। বাংলাদেশ ওই গ্যাস জ্বালাতেও তো খাবি খাচ্ছে। এটাও আরেকটা মার্কিন ট্র্যাপ, যে ট্র্যাপে অলরেডি পা ফেলে দিয়ে বসে আছে বাংলাদেশ। জড়িয়ে গেছে, বললাম না, পরতে পরতে পেঁচে পেঁচে একটা ওই মাকড়সার জালের মতো বাংলাদেশকে ঘিরে ধরেছে। ওদেশে এখন গ্যাস উৎপাদনেও হাহাকার চলছে। কেন জানেন? গত ৩ দশক ধরে জালালাবাদে গ্যাস উৎপাদন করছে এক মার্কিন সংস্থা, শেভরন। সেই জালালাবাদ যেখানে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর আশ্রয় নিয়েছিলেন বেশ কয়েকজন বীর স্বাধীনতা সংগ্রামী। মাস্টারদার মতো তাদের নাম, মাস্টারদার দলবল, সূর্য সেনার দলবল। আহা, এগুলো ওই যখন একবার পড়বেন, আমি সুভাষ বলছি, অসাধারণ তাতে একটা ব্যাখ্যা রয়েছে, ওই বর্ণনা রয়েছে সেই সময়ে। সে যাই হোক, সেই সময় থেকেই জালালাবাদ পাহাড়টার সম্পর্কে একটা অন্যরকম ব্যাপার মনে হয়েছিল। সে জালালাবাদ তো গেছে। বাংলাদেশ নাকি এখন এই জামাতের হাত ধরে সদ্য স্বাধীন হয়েছে। আসল স্বাধীনতাটাকে ওরা ভুলেই গেছে।
নিজেদের ঐতিহ্য, নিজেদের ইতিহাস সব বেবাক ভুলে গেছে। তাতে যা হওয়ার তাই হয়েছে। মননে মরেছে, পেটেও মরছে। ওই যে গ্যাসের আকালের কথা বললাম না, সমস্যাটা বলি। বাংলাদেশে ভয়াবহ গ্যাসের আকাল ওই আমেরিকাই আস্তে আস্তে তৈরি করেছিল, শেভরনই তৈরি করেছিল। এবার সেটা কাটানোর জন্য এখন একটা কম প্রেশার বসানোর কথা তারা বলেছে সব সামলে দেবো, একটা কম প্রেশার বসাতে হবে। কিন্তু সেটা বসানোর আগে আমাদের যে পাওনা টাকাগুলো আছে সেগুলো মেটাও, বকেয়া মেটাও, তবে ওটা বসিয়ে দেবো। এবার বাধ্য হয়ে ইউনূসের সরকার সেই টাকাটা মিটিয়ে দেয়। কত জানেন টাকাটার পরিমাণ? $23.75 লাখ। এবার সেই টাকা না দিলে গ্যাস পুরো বন্ধ, এটাও সংস্থাটা বলে দেয়। এমনিতেই গ্যাসের আকালের জন্য সরকার চাপে ছিল, পুরো বন্ধ হয়ে গেলে তো কী হবে, ওই সিন্ধের মতো হবে, সেটা ইউনূস বুঝেছিলেন। তাই টাকাটা জলদি দিয়ে দিয়েছিলেন ভয়ের চোটে। কিন্তু তাতে কী হয়েছে? কাজের কাজ করেনি শেভরন। গোটা বাংলাদেশ যার জন্য এই মুহূর্তে চরম সংকটের মুখে পড়েছে। ধার মেটানোর পর ওই বাংলাদেশের তরফ থেকে যে ওদের পার্টনার পেট্রো বাংলা, তাকে মার্কিন সংস্থা কি বলেছে জানেন? ওটা তো বকেয়া ছিল, বকেয়া দিয়েছো ঠিক আছে, এবার কাজ হয়তো করব, কবে করব সেটা বলতে বাধ্য নই। পেট্রো বাংলা কি বলছে জানেন? তাদের কাছে খবর আগামী বছর 2-1 মধ্যেও নাকি কোনো কাজ হবে না। আসলে বাংলাদেশ বুঝতেই পারেনি কিভাবে তারা আস্তে আস্তে পুরোপুরি বিকিয়ে গেছে। এখন তাদের নিজেদের পক্ষেও কিছু করা সম্ভব নয়। ওই শেভরনের আসল লক্ষ্যটা ছিল ধারের টাকা উদ্ধার, চাপ দিয়ে টাকাটা নিয়েছে। এবার মর্গে তোরা। এবার এই গ্যাসের বদলে যে কোথায় আগুন জ্বলবে ইউনূস ভেবে আকুল হয়ে আছেন। বদরুল ইমাম নামে ওদের একজন বিশিষ্ট ভূতত্ত্ববিদ কি বলেছেন জানেন? বলেছেন বিদেশি কোম্পানিগুলো আসেই ব্যবসা করতে, চাপ দিয়ে যখন বকেয়া আদায় করেছে তখন পেট্রো বাংলা যেন চুপ করে বসে না থাকে, পাল্টা চাপ দেয়। এবার এই পুরো ব্যাপারটা শোনার পর হাসছেন তো? আমেরিকা বা আমেরিকান সংস্থাকে কে চাপ দেবে? না বাংলাদেশ। আরে কথা, এটা শুনলে যে ঘোরাতেও হাসবো, আমরা হাসছি না। পড়শি দেশের বিপদ আমরা চাই না, কিন্তু দেখুন সব কিছুরই তো একটা লিমিট থাকা দরকার, তাই না? ওদের তো একটাই লক্ষ্য ভারত। সেটা জুলাইয়ের আন্দোলনের পর খোলস ছেড়ে বেরিয়েছিল, তখন খেয়াল ছিল না। আর এই ভারত পাক অস্থিরতার সময় তো মুখোশ যেটুকুনি ছিল পুরো খুলে গেছে। বাংলাদেশ যে অকৃতজ্ঞ এ নিয়ে তো এখন আর কোনো সন্দেহই নেই, কারণ নেই। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো তাও তাদের দেশের এই যে হার, তাদের দেশের যেই ক্ষয়ক্ষতি সেসব নিয়ে কিছু বলছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের 500 গুণ বেশি বলছে বাংলাদেশের এই সংবাদ মাধ্যম। তাদের দেখে মনে হচ্ছিল যুদ্ধটা পাকিস্তান নয় বাংলাদেশ লড়েছিল এবং বিরাট করে জিতেছিল। কতটা মানে কি বলবো, কতটা অকৃতজ্ঞ, কতটাও আন্ডারস্টেটমেন্ট হয়ে যায় ওদের জন্য। যে দেশ স্বাধীনতা দিল সেই দেশের ক্ষতি করতে আমেরিকার পায়ে পড়েছেন ইউনূস। আর তাতে পরিণাম কি হয়েছে? আজ নিজেই পরাধীনতার কবলে বাংলাদেশ। এমনি বলছি না, সেটাও একদম হাতে গরম, ওটাও ওদের দেশের লোকজন বুঝতে শুরু করেছেন। সবই বুঝছেন, হয়তো দেরিতে বুঝছেন, যখন পুরো বুঝবেন তখন হাতে কিন্তু কিচ্ছু নেই। শুধু এখন আপাতত ওই কক্সবাজারের সমুদ্র সৈকতে মার্কিন বাহিনী এসে বসেছে, বলছে খাতায় কলমে যৌথ মহড়া করছে মার্কিন সেনাবাহিনী আর নৌবাহিনীর সদস্যরা। ভাবুন তো, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে ইউনূস সরকার দেশ বিক্রির ব্লুপ্রিন্ট করে ফেলেছে। ইউনূস কিন্তু নিজে এ দেশ সম্পর্কে তার কোনো সেন্টিমেন্ট নেই, নিজে বিদেশি, ওখানে মানে বিদেশের নাগরিক, সেখানে সে বসে মানে রীতিমতো ব্যবসা করে। এটাও যে আরেকটা বেচা কেনার ফন্দি নয়, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? চীন আর আমেরিকার কাছে পণ্য বিক্রি করতে না পেরে দেশটাকেই কি বিক্রি করে দিল নাকি? ইউনূস সাহেব আর তার জামাতি নেতারা জানেন না ভারতের ক্ষতি ওরা এই জীবন কেন আগামী 14 জীবনেও করতে পারবেন না, কিন্তু নিজেদের ক্ষতি সেটা অলরেডি করে আছেন এবং
সেটা এই জীবনেই টের পেয়ে যাবেন। এবং সত্যি কথা বলতে কি, সঠিক কথাটা বলে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তেওঁলোকৰ দুটা চিকেন নেক আছে, আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে। গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম। বাংলাদেশে মিনিমাম 14 বাৰমান জনম ল'ব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে। গতিকে বাংলাদেশক ইমান গুৰুত্ব দিয়া কথা নাই, ইটস এ স্মল কান্ট্ৰি আৰু ভাৰতৰ লগত তাৰ তুলনা নাই। দেখুন, যত শত্রু যতই ছোট হোক আর কি, শত্রু বা বন্ধু দুটোই একই সঙ্গে, এদের কিন্তু কখনো উপেক্ষা করতে নেই। সুতরাং বাংলাদেশ কি ছিল তখনও তাদের উপেক্ষা করা হয়নি যখন বন্ধু ছিল। আর যদি বাংলাদেশ শত্রু তা করে, ভারত নিশ্চিতভাবেই তাকে ক্ষুদ্রভাবে দেখবে না, উচিত শিক্ষা দেবে। বলে না, বন্ধু বাড়িতে ব্যবসা গাড়িতে, দেখবেন ওই বেসরকারি বাসে বা লরির পেছনে লেখা থাকে, অনেক গাড়িতে লেখা থাকে। মানেটা কত গভীর ভেবে দেখুন তো। ব্যবসায় বন্ধু বান্ধব হয় না। চীন আর আমেরিকার সঙ্গে যেচে বন্ধুত্ব করতে গিয়ে এই কথাটাই তো ভুলে গেছে বাংলাদেশ। অবশ্য বলারই কথা, মনের মধ্যে তো একটাই টার্গেট, একটাই চিন্তা, যেভাবেই হোক ভারতের ক্ষতি করতে হবে। ভারতের অতীত ঐতিহ্য আর ভারতের সঙ্গে সম্পর্ক, এসব ভাবনার শুধু দায় টাকার ভারতে। ইনফ্যাক্ট এগুলো ভেবেই তো ভারত এতদিন কিছু করেনি। এবার একটু একটু শিক্ষা দেওয়ার দরকার বলে মনে করেছে। বলে না, ওই পিপিলিকার ডানা ওরে মরিবার তরে, আমাদের ধৈর্য আর সহ্যের সীমা ওরা লঙ্ঘন করছিল, পরীক্ষা করছিল আমাদের ধৈর্যের সীমা। এবার পার হয়ে গেছে আর জাস্ট একটা হালকা করে টোকা দিয়েছে আমাদের দেশ। কেমন টোকা দিয়েছে বুঝতে পারছে ওরা, টোকাটা আমরা যেচে দিইনি। চীন আর পাকিস্তানের বুদ্ধিতে গত 15ই এপ্রিল বাংলাদেশ একটা কাণ্ড করেছিল, জানেন তো। মনে রাখবেন, এই সহজ সত্যিটা মনে রাখবেন, ভারত যেচে হামলা করে না, প্রত্যাঘাত করে। ভারতকে কেউ যদি খোঁচাতে আসে, ভারত তখন প্রত্যাঘাত করে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড স্থলপথে ভারত থেকে সুতো আমদানি নিষিদ্ধ করে দিয়েছে। ভাবুন একবার, কাঁচের ঘরে থেকে ঢিল মারারও একটা লিমিট থাকে। তাদের মনে হলো ভারতকে বিরাট শিক্ষা দিলাম, সুতো আনাটা বন্ধ করে দিলাম। ভারত তখনও চুপ ছিল, কিন্তু তারপর হয়তো ভেবেছে যে বাচ্চারা দুষ্টুমি করলে মাঝে মধ্যে একটুখানি শিক্ষা দেওয়ারও দরকার আছে। আর তারপর যখন ওই পহেলগাঁও অ্যাটাকের পর নখ দাঁত বার করতে শুরু করেছে বাংলাদেশ, যখন 7 সিস্টার দখলের কথা বলে ফেলেন ওপারের নেতামন্ত্রীরা, এমনকি যুদ্ধের প্রস্তুতির কথা বলে ফেলেন ইউনূস সাহেব, তখন ভারতের মনে হয়েছিল এবার তো একটু টোকা দিতেই হয়। দিয়েছে ভারত। বাংলাদেশের মূল রফতানি পণ্য হলো পোশাক। ওই চীন আর আমেরিকা নেয় না, কিন্তু ওগুলো বন্ধ করে দিয়েছে, ওরা বন্ধ কমিয়ে দিচ্ছে। সেখানে ভারত ওদেশ থেকে আমদানি করে ভদ্রতা করছিল। কিন্তু গত শনিবার থেকে বাংলাদেশের রফতানির পথ, মানে সহজ স্থলপথ রফতানি বন্ধ করে দিয়েছে। এবার ইউনূস সাহেবের দুটো পথ, সমুদ্র পথে মুম্বাই নয়তো কলকাতা বন্দরে তাকে পণ্য পাঠাতে হবে। মাঝখানে খরচটা দ্বিগুণ হয়ে যাবে। কে কিনবে বেশি দাম দিয়ে? চট্টগ্রাম বন্দর থেকে পণ্য মুম্বাইতে পাঠাতে গেলে শ্রীলঙ্কার বন্দর ঘুরিয়ে ঘুরপথে পাঠাতে হবে। তাহলে এই যে খরচটা হবে, সে খরচ তো তার জিনিসপত্রের দামে বসবে। দাম বেড়ে গেলে এখানে যারা আমদানি করতেন তারা নেবেন। শুধু পোশাকেই দেশের 76% ভারতে রফতানি করতে এতদিন বাংলাদেশ। এছাড়াও প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতোর উপজাত ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, সফট ড্রিঙ্ক, মানে এরকম বিবিধ জিনিস সবেতেই স্থলপথে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। আর তাতে কী হয়েছে জানেন? ইতিমধ্যে অন্তত $160 কোটি ক্ষতির আশঙ্কায় ভুগছে ও দেশ। হয়ে গেছে এই ক্ষতিটা অলরেডি, ও অঙ্ক কষে ফেলেছে। ত্রাহি রব উঠেছে ওই জন্য। জাস্ট স্থলপথ বন্ধের একটা টোকা, ব্যাস পথ হারিয়ে ফেললো বাংলাদেশ। আর একটা
কৌশলগত কড়া অবস্থানও নিয়েছে ভারত, সেটা অবশ্য নিজেদের নিরাপত্তার খাতিরে। অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গাদের ওই পদ্মা পারে পাঠানোর ব্যবস্থা চলছে, আর সেই সঙ্গে সীমান্তটাকে আরও আঁটোসাঁটো করা হচ্ছে, নজরদারি অনেক বাড়ানো হয়েছে। গুজরাতে ইতিমধ্যেই অবৈধ বাংলাদেশিদের ঠিকানা ওই চান্দোলা লেক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও হরিয়ানা হোক বা বাংলা, ঘাড় ধরে ধরে এই রোহিঙ্গাদের তাড়ানোর কাজ শুরু হয়েছে। আর পাশাপাশি মায়ানমারের দিক থেকে আবার আরাকান আর্মি সক্রিয় হচ্ছে। তথ্য কি বলছে জানেন? প্রত্যেক দিন নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে। এবার এই রোহিঙ্গাদের ভিড়ে তো বাংলাদেশের চিরেচেপ্টা অবস্থা হতে চলেছে। এতদিন রোহিঙ্গাদের আশ্রয়দাতা এই বলে জাতিসংঘ মানে ওই ইউনেস্কোর কাছ থেকে পিঠ চাপড়ানি ঠাপড়ানি পেত, আর এনজিওগুলোর মাধ্যমে টাকা কামাতো বাংলাদেশ। কিন্তু এবার আর তো পালানোর পথ নেই। রাষ্ট্রপুঞ্জ চাপ দিচ্ছে মায়ানমারের রাখাইন পর্যন্ত ওই মানবিক করিডোর তৈরি করার জন্য। আর দেশের মধ্যে সেনারা বলছে ওটা মানে তো দেশের সার্বভৌমত্ব নষ্ট করা, দেবো না আমরা। ওয়াকারুজ্জামান দেশের সেনাপ্রধান, তিনি এই সেনাদের সঙ্গে বসেছিলেন সেনা ভবনে, দরবার ভবনে। সেখানে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে সেখানে আপনারাই হচ্ছেন আমার অভিভাবক, আপনারা বলুন, আমার আর কোনো অভিভাবক নেই। এই ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য এই জন্যে উঠে পড়ে লেগেছেন ইউনুস। সেনারা কি বলেছে জানেন? বলেছেন মুক্তিযুদ্ধ প্রসঙ্গে কোনো রকম আপোষ নয়, কোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব নয়। এবং তারপরেই ওয়াকারুজ্জামান বলেছেন ওই সমস্ত ওই যে যা বলা হচ্ছে করিডোর টরিডোর হবে না, সেনা দেবে না। চাপে পড়ে বাংলাদেশের এই উপদেষ্টা এবং তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, সদ্য তাকে করা হয়েছে এমন একজন নিরাপত্তা উপদেষ্টা যিনি নাকি ভিনদেশি নাগরিক। এখন তাকে আগে বলতে হচ্ছে আমার শুধু বাংলাদেশি পাসপোর্ট আছে, অন্য কোনো বাংলাদেশি অন্য কোনো দেশের পাসপোর্ট নেই। একটা চরম বিতর্ক এই নিয়ে। তো সেই ভদ্রলোক এখন বলছেন আরে ওটা মানবিক করিডোর না, ওটা ত্রাণ পথ। মানে নাম বদলে ফেলছেন এখন চাপে পড়ে। মানবিক করিডোর বললে মানে লোকজনের চাপ যে বাড়বে এটা তিনি এখন বুঝতে পেরেছেন। মানে সোজা বাংলায় এই দুই জোড়া চাপে পড়ে না বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি শুরু হতে চলেছে। চাপে পড়ে আজ অন্তর্বর্তী সরকারের ওই উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন আমরা কাউকে কোনো করিডোর দিচ্ছি না। অথচ মাত্র 2 সপ্তাহ আগে এই খলিলুরের উপস্থিতিতেই ওদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন 71-এর যুদ্ধে যেমন স্বাধীনতার সুযোগ এসেছিল তেমনই নাকি মায়ানমারের পরিস্থিতিতেও আরেকটা সুযোগ এসছে। Such problems have always been resolved through conflict. Look at 71 in Bangladesh. Defeat of the Pakistan army. That's how the issue was resolved. Is this the conflict that is going on in Myanmar? Is this the conflict that is going to give or bring up an opportunity to resolve this issue? কার সঙ্গে কার তুলনা? কি বুঝলেন? ভারত বিদ্বেষের হাওয়া ছড়িয়ে ভারত বিদ্বেষের কথা বলে বাংলাদেশ ভেবেছিল লাভ করবে, কি পেয়েছে? বিএনপি আর জামাত হাসিনার বিরুদ্ধে ভারতের গোলামির অভিযোগ তুলেছিলেন, আর তারপর এখন দেশটা পুরো বিক্রি হয়ে যাচ্ছে বলে এখন সবাই মিলে তাদের বিরুদ্ধে গলা সুর চড়াতে শুরু করেছে। দেখুন, এতদিন পর্যন্ত জামাতিদের সাথে বিএনপির দারুণ ভাবসাব ছিল, কিন্তু এখন কিন্তু খালেদা জিয়ার দল বুঝতে শুরু করেছে তাদের আর হাসিনার আওয়ামী লীগকে একই নজরে দেখে জামাত শিবির। যেরকমভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আজ, কালকে বিএনপিকে যে নিষিদ্ধ করবে তার কোনো গ্যারান্টি আছে? দ্বিতীয়ত, জামাতিরা যে আসলে একদলীয় শাসন বা তাবেদার শাসক চাইছে সেটাও তো পরিষ্কার, ধাপে ধাপে সেদিকেই হাঁটছে। ফলে বিএনপির নেতারা এখন বলছেন যে গণতন্ত্র নষ্ট করবে বলেই নাকি ইউনুস প্রশাসন নির্বাচনে রাজি হচ্ছে না। 1 বছর, মাত্র 1 বছরে গেছে। এর মধ্যেই বাংলাদেশ কিন্তু বুঝে গেছে যে তাদের সামনে আসলে খুঁড়োর কল ঝোলানো হয়েছে। ইউনুস যে নিজের আর জামাতিদের ভালো ছাড়া আর কারো ভালো করতে আসেনি, এটা যেরকম বাংলাদেশের প্রাপ্তি,
তেমনই তাদের নতুন পাওনা হলো চীন আর আমেরিকার গোলামি। দেখুন, আজ নয় তো কাল ইউনূস সাহেবকে কিন্তু এর জবাবদিহি করতেই হবে, এবং তার যা জবাব দেওয়ার তিনি তখন দেবেন। আমরা কি করব সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। বিভিন্ন পরিকল্পনা চলছে, বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। কি বুঝলেন? এতদিন পর্যন্ত যখনই অনুপ্রবেশের প্রসঙ্গ উঠেছে, তৃণমূল কি বলেছে? ওরা তো ঢোকে ওই সীমান্ত পেরিয়ে, সুতরাং দায় বিএসএফ এর। আর বিজেপি কি বলেছে? ওরা তো এ দেশে ঢুকে পড়ে এখানে সব পরিচয়পত্র বানিয়ে ফেলে, পুলিশ প্রশাসন দেখে না, দায় তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? সবার মুখ বন্ধ করে দিলেন। ওই বললেন না, পুলিশ প্রশাসনকে, আইসি ওসি চোখ বন্ধ করে ঘুমোলে চলবে না, বিএসএফ আছে বলে। মানে একদিক থেকে তিনি কিন্তু ওই যে অভিযোগটা ওঠে সেটাকে মান্যতা দিলেন, আরেক দিক থেকে সেই অভিযোগটা ফের তোলার রাস্তাটা বন্ধ করে দিলেন। বিজেপির বলটা জাস্ট কেড়ে নিলেন, যে এবার থেকে আমাদের রাজ্যে ঢুকে ওই পুলিশের কাছ থেকেও আর পার পাবে না কেউ। এটা যখন তিনি বলে দিচ্ছেন, তখন লোকজন আর কিচ্ছু বলতে পারবে না। কিন্তু তার আগে কি বললেন? যাবতীয় এবার মানে ভিন দেশ না, এবার যাবতীয় যে এই যে অনুপ্রবেশের দায় চাপালেন অন্য রাজ্যের ঘাড়ে, সেখান থেকে সব ঢুকছে। আসলে কি জানেন তো, রাজ্যে রাজ্যে দ্বন্দ্বে অমঙ্গল, ওরে তোরা যুদ্ধ করে করবি কি তা বল। গুপি বাঘার গানটা মনে পড়ছে না? এই রাজ্যে রাজ্যে যুদ্ধ দেখলে তো সেটাই আপনাদের মনে পড়বে, তাই না? এবার কেন মনে পড়লো সেটার উত্তর তো মুখ্যমন্ত্রীর কথায় লুকিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তো, অসমের মতো প্রতিবেশী রাজ্য থেকে এ রাজ্যে লোক ঢুকেছে, তাদের মধ্যে জঙ্গিরাও আছে। এবার মুখ্যমন্ত্রী এই কথাটা শুনে বিজেপি নেতারা বলতে পারেন, অসমে যেহেতু বিজেপি সরকার আছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঘাড়ে দোষ চাপিয়েছেন, নিজের সরকারের স্লেট পরিষ্কার করার চেষ্টা করছেন। যদি তা হয়, মানে বিতর্কটা যদি রাজনৈতিক তর্ক বিতর্কের দিকে ঘুরে যায়, তাহলে তো রাজ্যে রাজ্যে দ্বন্দ্ব অবশ্যম্ভাবী। পশ্চিমবঙ্গ নাকি অসম, কোন রাজ্যের ব্যর্থতায় জঙ্গিরা এদেশে ছড়িয়ে পড়ছে সেটা নিয়ে তো আলোচনা শুরু হয়ে যাবে। তাতে আলটিমেটলি ক্ষতিকার দেশের, অসম হোক বা পশ্চিমবঙ্গ, দুটোই তো আমাদের দেশের একটা অংশ, কোনোটাই তো ভারতের বাইরে নয়। আর জঙ্গিরা তারা আসাম বা পশ্চিমবঙ্গে যেখানেই ঢুকুক, তারা তো আলটিমেটলি দেশেরই ক্ষতি করতে এসছে। কাজে আমাদের যাবতীয় মনোযোগ যদি রাজ্য বনাম রাজ্যের দিকে চলে যায়, তাহলে জাতীয় নিরাপত্তার বিষয়টা হালকা হয়ে যাবে। এবার ভাবতে পারেন তো যে সত্যি তো তাহলে তৃণমূল কংগ্রেসের কি লাভ হবে? লাভ হবে, তারা প্রতিপক্ষের মিসাইল টিসাইলগুলো অকেজো করে দিতে পারবে, এই বলে যে অসমে বিজেপি সরকার ব্যর্থ বলেই বাংলায় জঙ্গি অনুপ্রবেশ ঘটছে। আর ওই সীমান্ত তো ওপাশের সীমান্তে তো কোথাও গিয়ে বিএসএফ রয়েছে, তাদের ব্যর্থতা আছে। এই জোড়া ব্যর্থতায় আমাদের রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ। মিলিটারি পরিভাষায় এটাকে কি বলে জানেন তো? অ্যাডভান্স পজিশন। হ্যাঁ, প্রতিপক্ষ কিছু বোঝার আগে তাদের স্ট্র্যাটেজিক লোকেশনগুলোতে আঘাত আনা, যাতে তাদের গোলা বারুদগুলো নষ্ট হয়ে যায়, ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো অস্ত্র না থাকে। প্রিএম্প্ট অ্যাটাক, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করেছেন। একটা নয়, তিনি দুটো অ্যাডভান্স পজিশন নিয়েছেন। একটা ওই বাইরের রাজ্য থেকে জঙ্গিরা আসছে এটা বলেছেন, আর দুই পুলিশকে বলে দিয়েছেন। ফলে বাইরের রাজ্যের ঘাড়ে দোষ চাপানো গেল, নিজের পুলিশকে একটু বকাচকা করলেন। কিন্তু কেন করলেন? আসলে এটা ব্যজস্তুতি বলে, জানেন তো। আসলে তিনি নিজের পুলিশকে তিনি কোথাও গিয়ে প্রশংসাই করলেন আর কি, যে তারা নিশ্চিন্তে ছিল
দোষ নেই তাদের, নিশ্চিত ছিল বিএসএফ এর কথা ভেবে ভুল ভেবেছে। বিএসএফ এর উপর আপনারা ভরসা রাখবেন না, পাশের রাজ্যগুলো থেকে ঢুকতে দেবেন না, মানে কি? মানে বকার ছলে নিজেদের দিকে গোটা গল্পটাকে টেনে নিয়ে আসলেন, নিজেদের সুনাম কুড়িয়ে নিলেন। আমরা কিছু করি না, দোষ কাটালেন, পুরোটা ওরা করে, ওদের জন্য এ রাজ্যে ঢোকে আর কি। সীমান্ত পেরিয়ে ঢুকছে, রাজ্যের সীমান্ত পেরিয়ে ঢুকছে। এবার এই দুটো যখন কথা উঠছে তখন আমরা কি দেখেছি? তৃণমূল আর বিজেপির মধ্যে ক্রস ফায়ার। এবার এই ক্রস ফায়ারের জায়গাটাই বন্ধ করে দিলেন কিন্তু মুখ্যমন্ত্রী। তিনি যেভাবে বিজেপির হাত থেকে ওই বলছিলাম ইস্যুটাকে কেড়ে নিলেন, আর কিছু বলার জায়গা রাখলেন না, সেটা কেউ কেউ কিন্তু ভাবতে পারে এই ক্ষেত্রেও কি তাহলে সংঘর্ষ বিরতি? বিজেপির দিক থেকে কি কোনো প্রত্যাঘাতের সম্ভাবনা নেই? এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। রাজনীতিতে সিজ ফায়ার অত সহজে হয় না, এটা মনের মধ্যে গেঁথে নিন। আজকেই কলকাতা হাইকোর্টের গড়ে দেওয়া 3 সদস্যের কমিটি মুর্শিদাবাদ হিংসা নিয়ে রিপোর্ট দিয়েছে। আর সেই রিপোর্টে বলা হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই নাকি মুর্শিদাবাদে গণ্ডগোল হয়েছে। কোন কোন তৃণমূল নেতার বিরুদ্ধে হাইকোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অভিযোগ করেছে জানেন? 1, স্থানীয় তৃণমূল কাউন্সিলর রোশনারা বিবির স্বামী মেহবুব আলম, তাকেই প্রধান অভিযুক্ত বলে ধরা হয়েছে। তার মদতেই নাকি দুষ্কৃতীরা হামলা করেছে বলে দাবি করা হয়েছে। আর 2, এলাকার তৃণমূল বিধায়ক আমিনুল ইসলাম, তার বিরুদ্ধে তো আরও মারাত্মক অভিযোগ। বলা হয়েছে এলাকা পরিদর্শনের নামে এই বিধায়ক নাকি কোন কোন বাড়িতে হামলা হয়নি সেটা চিহ্নিত করে দিয়েছিলেন। পরে সেই তালিকা অনুযায়ী আরেক দফা হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। এই রিপোর্টের পরেই তো বিজেপি পেহেলগাঁও আর বাংলাদেশের সঙ্গে মুর্শিদাবাদকে এক করে দিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতা সুধাংশু দ্বিবেদী বলেছেন কাশ্মীরে যেরকম বেছে বেছে হিন্দুদের মেরেছিল জঙ্গিরা, তেমনি মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা হয়েছে। আর সুকান্ত মজুমদার বলেছেন বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, সেই একইভাবে নাকি মুর্শিদাবাদে হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তার মানে কি বুঝলেন? কোথাও গিয়ে জঙ্গিদের মদতদাতা পাকিস্তান আর মৌলবাদীদের মদতদাতা বাংলাদেশের সঙ্গে তৃণমূলকে এক আসনে বসিয়ে দিচ্ছে বিজেপি। বললাম না, সিজ ফায়ার दूरस्थ। पहलगांव में चुन चुन कर हिंदुओं को मारा गया, तो मुर्शिदाबाद में चुन चुन कर हिंदुओं के घर, मकान और लोगों को मारने का प्रयास किया गया। तृणमूल कांग्रेस के नेताओं के इशारे पर हिंसा हुई और बाकायदा धर्म और समुदाय देखकर हिंसा की गई। এটা দাঙ্গা বলা উচিত না, এটা ওয়ান সাইডেড মার্ডার, এথনিক ক্লিনজিং যেটা বাংলাদেশে হয় সেটাই মুর্শিদাবাদে হয়েছে। অপারেশন সিন্দুরের পর দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস। এখন একটি সর্বদলীয় টিম বিদেশ গিয়েছে। তখন এই বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার করছেন, যে বিভেদকামী রাজনীতি করছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা চক্রান্তের অংশ। দেখুন, বহিরাগত তত্ত্ব এক্ষেত্রেও তৃণমূলের হাতিয়ার, কিন্তু সেটা ছাড়া নতুনত্ব যা আছে সেটা তো কুণাল ঘোষের দৃষ্টিভঙ্গিতে। কুণাল ঘোষও পেহেলগাঁও আর মুর্শিদাবাদকে এক করে দেখছেন, শুধু তার দেখার অ্যাঙ্গেলটা আলাদা। বিজেপি বলছে দু জায়গায় একইভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, আর কুণাল ঘোষ বলছেন পেহেলগাঁও হামলার পর যেমন রাজনীতি পেছনের সারিতে চলে গেছিল, তেমনি মুর্শিদাবাদের ক্ষেত্রেও হওয়া উচিত। পেহেলগাঁওয়ের মতো মুর্শিদাবাদ নিয়েও কোনো রাজনীতি হওয়া উচিত নয়। রাজনৈতিক স্বার্থের বাইরে বেরিয়ে বিষয়টাকে দেখা উচিত। এটা কেন বললেন? কোথাও গিয়ে কুণাল ঘোষ যেহেতু একটা রাজনৈতিক দলের রাজ্য সম্পাদক, তিনি ভাববেন যে যেখানে তার দলের রাজনৈতিক স্বার্থ বিঘ্নিত হচ্ছে সেখান থেকে রাজনীতি একটু দূরে থাকাই ভালো। সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু তিনি যে দলের নেতা, সে তৃণমূল কংগ্রেসের এক বিধায়কই তো বলেছেন মুর্শিদাবাদের হিংসা আর ঘটনা পরম্পরার ওপর রাজনীতির লাভ ক্ষতি নির্ভর করছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একদম আসল সময়ে এসে দপ করে আবার সে এসেছে ফিরিয়া বলে তিনি একের পর এক পথে বসিয়ে দিয়ে চলে যান।
এবারে বলেছেন মুর্শিদাবাদে অশান্তির অভিযোগে পুলিশ যাদের গ্রেফতার করেছে, যেভাবে ধরপকড় চালিয়েছে, তার প্রভাব নাকি নির্বাচনে পড়লেও পড়তে পারে। ওই ঘটনার জন্য ভোটের কোনো হেরফের হওয়ার সম্ভাবনা খুব কম। তবে হ্যাঁ, এখানে প্রশাসন 165টা স্পেসিফিক কেস করেছে এবং তাতে 300-র উপর অ্যারেস্ট হয়েছে। এখনও কয়েক হাজার মানুষকে আসামি হিসাবে এলাকায় তারা থাকতে পারছে না। এটার কিছুটা ইম্প্যাক্ট ভোটের বাক্সে, এর ইফেক্ট তো একটা হবেই। খেয়াল করুন বক্তব্যটা, দুটো জিনিস। এক, হুমায়ুন সার্টিফাই করে দিলেন যারা যারা ধরা পড়েছে তারা সবাই স্থানীয়। মানে এই গোটা ঘটনাটায় বহিরাগতদের জড়িত থাকার ব্যাপারটা তাহলে হুমায়ুনের ঠিক বিশ্বাস হচ্ছে না, তাই তো? এবং দ্বিতীয়ত, এরা প্রত্যেকে সংখ্যালঘু এটা বলে একদিকে যেরকম বিজেপির বক্তব্যে তিনি শিলমোহর দিলেন, আর আরেক দিকে হুমায়ুন কবির কি হাইকোর্টের রিপোর্টেই শিলমোহর দিয়ে দিলেন। এবার এটা যদি হয় তাহলে একই সঙ্গে কোথাও তৃণমূলের ভোট ব্যাংকেও আঘাত এনে ফেললেন না তো হুমায়ুন কবির? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।